বাবা একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা আর মা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। আমাদের ছোট্ট পরিবারে দুজনের ব্যস্ততার কোনো সীমা ছিল না। আমার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতে গিয়ে তারা দিনরাত এক করে ফেলতেন। আমাদের আগের বাড়িটা ছেড়ে যখন শহরের এই নতুন ফ্ল্যাটে এলাম, তখন মায়ের উপর কাজের চাপ যেন দ্বিগুণ হয়ে গেল। একদিকে স্কুল, অন্যদিকে সংসারের দায়িত্ব, সব মিলিয়ে মা হাঁপিয়ে উঠছিলেন। তখনই বাড়িতে একজন সাহায্যকারী রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কয়েকদিন খোঁজাখুঁজির পর আমাদের বাড়িতে সেই মেয়েটি এসে হাজির হল। নাম সাফা। গৃহপরিচারিকা হিসেবে তাকে কল্পনা করা কঠিন। সে ছিল ভীষণ সুন্দরী, আচরণে মার্জিত এবং শিক্ষিত। অবাক করার মতো বিষয় হল সে ইংরেজিতেও কথা বলতে পারত। মা ঠিক এমনই একজনকে খুঁজছিলেন, যিনি তার অনুপস্থিতিতে বাড়ির সব দায়িত্ব সামলে নিতে পারবেন। তাই প্রথম দিন থেকেই সাফা আমাদের বাড়িতে বিশেষ ছাড় পেতে শুরু করে। মা তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে শুরু করেছিলেন, যা ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। কিন্তু সেই মুহূর্তে আমরা কেউ ঘুণাক্ষরেও টের পাইনি যে এই আপাতদৃষ্টিতে শান্ত ও নম্র মেয়েটি আমাদের জীবনে একটি জটিল পরিস্থিতি নিয়ে আসবে। যেদিন থেকে সাফা আমাদের বাড়িতে কাজ শুরু করে, সেদিন থেকেই আমি তার গভীর মনোযোগ নিজের উপর অনুভব করতে থাকি। কলেজের পড়াশোনা শেষ করে আমি কোচিংয়ে ভর্তি হয়েছিলাম। দিনের বেশিরভাগ সময়টা বাড়িতেই কাটত। সন্ধ্যা নামলে বাবা মা যখন বাড়ি ফিরত, আমি কোচিংয়ের জন্য বেরিয়ে পড়তাম। বাবা মা নিশ্চিন্তে আমাকে সাফার তত্ত্বাবধানে বাড়িতে একা রেখে যেতেন। একদিন বাবা মাকে জিজ্ঞেসও করেছিলেন, এভাবে একটা অচেনা অজানা তরুণী মেয়ের উপর ভরসা করে নিহালকে একা রেখে যাওয়াটা কি ঠিক হচ্ছে? উত্তরে মা হেসে বলেছিলেন, তুমি শুধু শুধু সন্দেহ করছ। ও অনেক শিক্ষিত আর ভদ্র একটা মেয়ে। ওকে দেখেই বোঝা যায় ও কোনো অঘটন ঘটাবে না। তাছাড়া অনেক খুঁজে এমন একজন কাজের মেয়ে পেয়েছি, আমি তাকে হাতছাড়া করতে চাই না। কি বাবার মনের দ্বিধাটা সেদিন মায়ের বিশ্বাসের কাছে হেরে গিয়েছিল। প্রতিদিনের মতো রুটিন চলতে লাগল। সকালে সাফার হাতে তৈরি নাস্তা খেয়ে বাবা মা বেরিয়ে যেতেন। আমি আমার ঘরে পড়াশোনা বা সিনেমা দেখে সময় কাটাতাম। কিন্তু প্রথম সপ্তাহেই আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করলাম। বাবা মা চলে যাওয়ার পর সাফা কোনো না কোনো অজুহাতে আমার ঘরের আশপাশে ঘুরঘুর করত। কখনো বলতো, নিহাল ভাইয়া, আপনার ঘরটা পরিষ্কার করে দেব? অনেক ময়লা জমেছে গু। আবার কখনো বলতো, আপনার বইয়ের আলমারিটা গুছিয়ে দিই। আমি অবাক হতাম। কত কাজের লোক দেখেছি যারা কাজ থেকে বাঁচার জন্য অজুহাত খোঁজে, আর এ মেয়েটা সারাক্ষণ কাজ করার জন্য ছটফট করে। আমার মনে একটা খটকা লাগতো, ওর উদ্দেশ্যটা ঠিক কি? একদিন দুপুরে আমি যখন নিজের ঘরে মোবাইলে ব্যস্ত, সাফা দরজায় দাঁড়িয়ে ভয়ে ভয়ে বলল, নিহাল ভাইয়া, এই বিশাল বাড়িতে আমার একা থাকতে খুব ভয় করে গি। আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, এ বাড়িতে ভূতপ্রেত নেই যে ভয় পেতে হবে। যাও, নিজের কাজ করো। সে প্রায় কেঁদে ফেলার মতো মুখ করে বলল, আমি তো ভয়ে এসেছিলাম। আপনাদের বাড়িটা এত বড়, তার এই আচরণ আমার কাছে অভিনয় মনে হচ্ছিল। আমি তাকে পাত্তা না দিয়ে নিজের কাজে মন দিলাম। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিঃশব্দে চলে গেল। আমি জানতাম না, এই আপাতসরলতার আড়ালেই লুকিয়েছিল একটি জটিল পরিকল্পনা। এদিকে আমার জীবনে ছিল রাইসা। সে আমার বাবার প্রিয় বন্ধুর মেয়ে। আমাদের মধ্যে একটা পবিত্র ভালোবাসার সম্পর্ক ছিল, যার কথা আমাদের পরিবার জানত না। রাইসা দেখতে আধুনিক হলেও ভীষণ বুদ্ধিমতী আর শান্ত স্বভাবের মেয়ে ছিল। আমি তাকে মন দিয়ে ভালোবাসতাম আর আমাদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতাম। সাফা হয়তো কোনোভাবে আমাদের সম্পর্কের কথা আঁচ করতে পেরেছিল, কারণ তার নজর সারাক্ষণ আমার উপরেই থাকত। সাফার এই অদ্ভুত আচরণ দিন দিন বাড়ছিল। আমি কখন কোথায় যাই, কি খাই, ঠিকমতো ঘুমাই কিনা, সবকিছুতেই তার ছিল তীক্ষ্ণ নজর। একদিন বিরক্ত হয়ে আমি তাকে বললাম, দেখো সাফা, তোমাকে বাড়ির কাজ করার জন্য রাখা হয়েছে, আমার উপর গোয়েন্দাগিরি করার জন্য নয়। আমার দেখাশোনার জন্য এত ভাবতে হবে না। আমার কথায় সে চমকে গেল। তার চোখ দুটো ছলছল করে উঠল। কিছুক্ষণ চুপ করে থেকে ভাঙা গলায় বলল, আপনি জানেন আমি আপনার এত খেয়াল কেন রাখি? ঠিক আপনার মতোই আমার একজন বড় ভাই ছিল। সে আজ আর বেঁচে নেই, প্রায় 4 বছর হলো মারা গেছে। আপনাকে দেখলে আমার বারবার তার কথাই মনে পড়ে। সেদিন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছিলাম, তার চোখের জল আর করুণ গল্প বিশ্বাস করে। আমি জানতাম না তার কোনো বড় ভাই ছিল না। এটা ছিল আমার সহানুভূতি আদায়ের জন্য সাজানো এক নিখুঁত নাটক। সেই দিনের পর থেকে আমি তার সঙ্গে কিছুটা নরম হয়ে গেলাম। বাবা মা চলে যাওয়ার পর তার সঙ্গে টুকটাক গল্প করতাম, তার সাজানো দুঃখের কাহিনী শুনতাম।
সেও সুযোগ বুঝে আমার আর আমার পরিবারের সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়ার চেষ্টা করত। সে মাঝে মাঝে এমনভাবে কথা বলত যেন এই বাড়ির প্রতি তার অনেক মায়া জন্মে গেছে, যা আমার মনকে আরও নরম করে দিত। আমার মা তো সাফার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তিনি প্রায়ই বলতেন, দেখেছিস নিহাল, মেয়েটা কি সুন্দরভাবে সব সামলে নিয়েছে। ও আশায় আমার জীবনটা কত সহজ হয়ে গেছে। খিমা সংসারের সব দায়িত্ব ওর উপর ছেড়ে দিয়ে নিজের স্কুলের কাজে পুরোপুরি মনোযোগ দিয়েছিলেন। আমি আর রাইসার ব্যাপারটা সাফা ঠিকই টের পেয়েছিল। হয়তো সে আমাকে রাইসার সঙ্গে ফোনে কথা বলতে শুনেছিল বা আমাদের কোনো ছবি দেখেছিল। এরপর থেকেই তার আচরণের মধ্যে এক ধরনের সূক্ষ্ম হিংসা প্রকাশ পেত। সে প্রায়ই রাইসার প্রসঙ্গ তুলে বলত, শহরের মেয়েরা ভালো হয় না ভাইয়া, ওরা শুধু ছেলেদের ঠকায়। আমি তার কথায় গুরুত্ব দিতাম না, কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করত। মনে হতো এই মেয়েটা ধীরে ধীরে আমার ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টা করছে। তার গল্পগুলো যত শুনতাম ততই মনে হতো সে নিজেকে একজন অসহায়, নির্যাতিত নারী হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে, যার একমাত্র আশ্রয়স্থল হলো আমাদের এই বাড়ি। এই মিথ্যের জালে আমি আর আমার মা এমনভাবে জড়িয়ে পড়ছিলাম যে সত্যিটা দেখার ক্ষমতাও হারিয়ে ফেলছিলাম। একদিন সকালে ঘুম ভাঙল বাবা মায়ের চিৎকারে। বাবা রাগে কাঁপতে কাঁপতে আমার নাম ধরে ডাকছিলেন। আমি ধর্মর করে বিছানা থেকে উঠে দেখি বাবা আমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন। তার চোখে তীব্র রাগের সঙ্গে একটা আতঙ্ক স্পষ্ট বোঝা যাচ্ছিল। মা হতভম্ব হয়ে তার পাশে দাঁড়িয়েছিলেন। কি হয়েছে বাবা? আমি ঘুম জড়ানো চোখে জিজ্ঞেস করলাম। বাবা কঠোর গলায় বললেন, সকালে তোমার ঘরের দরজা খোলা দেখে আমরা ভেতরে আসি। তুমি অঘোরে ঘুমাচ্ছ। বাড়িতে একজন তরুণী কাজের মেয়ে আছে আর তুমি দরজা খোলা রেখে ঘুমাও? কি হচ্ছে এসব নিহাল? আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি প্রতিদিন রাতে দরজা লাগিয়ে ঘুমাই। আজ দরজা খোলা ছিল কি করে? আমি মাথা নিচু করে বললাম, বাবা, আমি তো দরজা লাগিয়েই ঘুমিয়েছিলাম। বাবার চোখে মুখে অবিশ্বাসের ছাপ। তিনি বললেন, এই মেয়ের পরিচয়, অতীত বা উদ্দেশ্য আমরা কিছুই ভালোভাবে যাচাই করিনি। আজ থেকেই ওর কাজ বন্ধ। ঠিক তখনই সাফা ছুটে এল। সে কান্নায় ভেঙে পড়ে মায়ের পা জড়িয়ে ধরে বলল, ম্যাডাম, আমি কোনো দোষ করিনি। আল্লাহর কসম, আমি কাজ ছাড়ব না। আমি শুধু নিহাল দাদাকে নিজের ভাইয়ের মতো দেখি। কাল রাতে উনি ঠিকমতো খেয়েছেন কিনা শুধু এটুকুই দেখতে এসেছিলাম। হয়তো দরজাটা ঠিকমতো লাগাতে ভুলে গেছি। তার অভিনয়ে এত নিখুঁত নাটকীয়তা ছিল যে তা বিশ্বাস না করে উপায় ছিল না। মায়ের মন আবারও গলে গেল। তিনি বাবাকে বোঝানোর চেষ্টা করলেন, হয়তো ভুল বোঝাবুঝি হচ্ছে। ও তো এক সপ্তাহ ধরে কত ভালোভাবে কাজ করছে। বাবার সন্দেহ পুরোপুরি না কাটলেও মায়ের অনুরোধে তিনি চুপ করে গেলেন। সেদিন বিকেলে আমি রাইসার সঙ্গে দেখা করে পুরো ঘটনাটা খুলে বললাম। রাইসা সবটা মন দিয়ে শুনো। তারপর শান্ত কিন্তু দুই গলায় বলল, নিহাল, মানুষকে শুধু মুখ দেখে বিচার করতে যেও না। আমার কেন জানি মনে হচ্ছে ওই মেয়েটার কোনো অসৎ উদ্দেশ্য আছে। তুমি খুব সাবধান থেকো প্লিজ। রাইসার কথাগুলো আমার মাথায় ঘুরতে লাগল। সেদিন রাতে আমি নিজের ঘরের দরজা ভেতর থেকে খুব ভালোভাবে লক করে শুয়ে পড়লাম। আমার মনে হচ্ছিল এই মেয়েটা কোনো এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। বাড়িতে একটা অদৃশ্য অস্বস্তির মেঘ জমেছিল। বাবা সাফার সঙ্গে প্রায় কথাই বলতেন না, কিন্তু মা আগের মতোই তার উপর বিশ্বাস রেখে চলছিলেন। এই ঘটনাটা যেন সাফার জন্য একটা সতর্কবার্তা ছিল। সে এরপর থেকে আরও সাবধানে তার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করতে শুরু করে। পরের কয়েকটা দিন একটা চাপা উত্তেজনার মধ্যে কাটল। আমি সাফার থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে চলছিলাম। বাড়িতে বাবা মা না থাকলে আমি নিজের ঘর থেকে বের হতাম না। আমার এই পরিবর্তনটা সাফা ঠিকই লক্ষ্য করেছিল। সে মরিয়া হয়ে আমার সঙ্গে কথা বলার সুযোগ খুঁজছিল। একদিন দুপুরে দরজায় মৃদু টোকা পড়ল। আমি চমকে উঠলাম। দরজার ওপার থেকে সাফার কাপা কাপা গলা ভেসে এল, নিহাল ভাইয়া, একটু কথা বলবো। আমি কিছুক্ষণ চুপ করে থেকে দরজা খুললাম। সাফা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার চোখে জল। সে ফিসফিস করে বলল, আমি জানি আপনি আমার উপর খুব রাগ করেছেন, কিন্তু বিশ্বাস করুন, আপনার উপর কোনো চাপ সৃষ্টি করতে চাই না। শুধু বোঝাতে চাচ্ছি আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি শান্ত স্বরে বললাম, সাফা, বিশ্বাস এত সহজ জিনিস নয়। বিশেষ করে যখন একবার সন্দেহের জন্ম নেয়। সে চোখের জল মুছে হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, আপনাকে আমি অনেক সম্মান করি এবং কাছের মানুষ হিসেবে দেখি।
হয়তো আমার অনুভবটা ভুল ছিল, যদি আপনার খারাপ লাগে আমি দূরে সরে যাব। আমি জানি এভাবে বলাটা ঠিক হয়নি। আপনার যদি খারাপ লাগে আমি আজই এ বাড়ি থেকে চলে যাব। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। একটা 18 বছরের ছেলে হিসেবে এই পরিস্থিতি সামলানো আমার জন্য খুব কঠিন ছিল। আমি নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে বললাম, সাফা, ভালোবাসা এভাবে হয় না। তুমি এখনো অনেক ছোট, তোমার সামনে পুরো জীবন পড়ে আছে। আমার মা বাবা তোমাকে নিয়ে এমনিতেই চিন্তায় আছেন। তুমি নিজের পায়ে দাঁড়াও, তারপর জীবন নিয়ে ভেবো। আমার কথা শুনে সে নীরবে চোখের জল ফেলতে ফেলতে নিজের ঘরে চলে গেল। আমার মনের ভেতর একটা ঝড় বয়ে গেল। একদিকে রাইসার প্রতি আমার ভালোবাসা, অন্যদিকে সাফার জন্য এক ধরনের করুণা। এর ঠিক পরদিনই সাফা তার সবচেয়ে বড় চালটা চাল। সে কাঁদতে কাঁদতে মায়ের কাছে সে আবেগঘনভাবে তার কষ্টের গল্প বলল। কিভাবে এক সড়ক দুর্ঘটনায় তার বাবা মা মারা যায় এবং তারপর মামামামির অবহেলায় সে বাড়ি থেকে পালিয়ে আসতে বাধ্য হয়। এই গল্প শুনে মায়ের মন পুরোপুরি গলে গেল। তিনি আমাকে ডেকে বললেন, তুই কি জানিস সাফা এতটুকু বয়সে কত কষ্ট সহ্য করেছে? আমরা ওকে আর ভুল বুঝব না। আমি চুপ করে রইলাম। আমার মন বলছিল এটা সহানুভূতির জন্য সাজানো একটা গল্প, কিন্তু মায়ের সরল বিশ্বাসকে আমি আঘাত করতে পারলাম না। সেদিন দুপুরে মা আমার হাতে একটা ছোট খাম ধরিয়ে দিয়ে বললেন, এটা তোর ঘরের টেবিলের নিচে পেয়েছি। খামটা খুলতেই দেখি ছোট্ট একটা চিরকুট। যদি কেউ বিশ্বাস না করে তাহলে নিজেকেই প্রমাণ করতে হয়। আমি শুধু চাই কেউ আমার মনের কথাগুলো বুঝুক। সাফা, আমার মনে হলো আমি এক গভীর ষড়যন্ত্রের জালে আটকা পড়ে যাচ্ছি। একদিকে তার চোখের জল, অন্যদিকে রাইসার সতর্কবাণী। কোনটা বিশ্বাস করব বুঝে উঠতে পারছিলাম না। এই মায়ের খেলাটা এত জটিল হয়ে উঠেছিল যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। অবিশ্বাসের মেঘটা যখন বাড়ির আকাশে আরও ঘনীভূত হচ্ছিল, ঠিক সেদিন সন্ধ্যায় কলিং বেল বেজে উঠল। মা রান্নাঘর থেকে বললেন, নিহাল, দেখ তো কে এসেছে। দরজা খুলতেই দেখি এক অচেনা মধ্যবয়সী লোক দাঁড়িয়ে আছে। মুখে ক্লান্তির ছাপ, পরনে ময়লা পোশাক। লোকটা আমাকে দেখে জিজ্ঞেস করল, এই বাড়িতে কি সাফা নামে কোনো মেয়ে কাজ করে? আমার কৌতূহল হল। আমি বললাম, হ্যাঁ করে। আপনি কে? লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ওর মামা। অনেক দিন ধরে ওকে খুঁজে বেড়াচ্ছি। তার গলার আওয়াজ শুনে সাফা বারান্দা থেকে ছুটে এল। লোকটাকে দেখামাত্রই তার মুখের সব রক্ত সরে গিয়ে ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে ছিল এক চেনা আতঙ্ক। লোকটা ওকে দেখেই চিৎকার করে উঠল, তুই আমার অনুমতি ছাড়া পালিয়ে এসেছিস? জানিস তোকে নিয়ে এলাকায় কত কথা হচ্ছে? মা পরিস্থিতি সামলাতে এগিয়ে এসে বললেন, আপনি শান্ত হন। ও আমাদের বাড়িতে ভালোই আছে। কি? লোকটা কিছুটা শান্ত হয়ে বলল, আমার কোনো দোষ নেই আপা। ও নিজেই পালিয়ে এসেছে। ওর জন্য আমাকে আমার বোনের কাছে জবাবদিহি করতে হয়। সাফা তখন ফিসফিস করে মাকে বলল, এই লোকটা মিথ্যে কথা বলছে। ও আমাকে দিয়ে তার উপর নিয়মিত কঠিন পরিশ্রম চাপিয়ে দেওয়া হতো এবং ঠিকভাবে যত্ন নেওয়া হতো না। আমাকে খাবারও দিতে চাইত না। বাড়িতে একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হল। ঠিক সেই মুহূর্তে বাবা অফিস থেকে ফিরলেন। পুরো ঘটনা শুনে তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি মায়ের মতো সহজে বিচলিত হওয়ার পাত্র ছিলেন না। তিনি শান্তভাবে লোকটিকে বসতে বললেন এবং তার পরিচয়পত্র দেখতে চাইলেন। বাবা বললেন, আপনি বলছেন আপনি ওর মামা? আপনার নাম, ঠিকানা আর পরিচয়পত্রটা দেখান। আপনার বোনের, সাফার মা, নাম কি ছিল? লোকটা হঠাৎ ঘাবড়ে গেল। তার মুখ শুকিয়ে গেল। সে তোতলাতে তোতলাতে যা বলল তার সঙ্গে সাফার বলা গল্পের কোনো মিল পাওয়া গেল না। বাবার সন্দেহ আরও গভীর হল। তিনি লোকটিকে আরও কিছু প্রশ্ন করতেই তার কথার অসঙ্গতি স্পষ্ট হয়ে উঠল। বাবা কঠোর গলায় বললেন, আপনি সত্যি কথা বলছেন না? আপনার উদ্দেশ্য কি? পরিষ্কার করে বলুন। এরই মধ্যে আমি চুপি চুপি রাইসাকে ফোন করে সব জানিয়েছিলাম। রাইসার বাবা যেহেতু প্রভাবশালী ছিলেন, তিনি দ্রুত খোঁজ নিয়ে জানতে পারলেন যে এই লোকটি আসলে একটি অপরাধী চক্রের সদস্য। তাদের কাজ হল বিভিন্ন বাড়িতে কাজের মেয়ের ছদ্মবেশে নিজেদের লোককে ঢুকিয়ে দেওয়া এবং সুযোগ বুঝে অনৈতিক কাজ বা সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে হাজির হল। পুলিশের জেরার মুখে লোকটি সব স্বীকার করল। সে জানাল সাফা তাদেরই দলের সদস্য। তাকে পাঠানো হয়েছিল এই বাড়ির সবকিছু জেনে নিয়ে তাদের খবর দেওয়ার জন্য। সব শুনে আমরা স্তব্ধ হয়ে গেলাম। মা কান্নায় ভেঙে পড়লেন। তার বিশ্বাস এমনভাবে ভেঙে যাবে তিনি কল্পনাও করতে পারেননি। পুলিশ যখন সাফাকে গ্রেপ্তার করতে এগিয়ে এল তখন সে কান্নায় ভেঙে পড়ল।
সে স্বীকার করল যে সে ওই চক্রের সঙ্গে জড়িত, কিন্তু তাকে বাধ্য করা হয়েছিল। তার গরিব পরিবারকে জিম্মি করে তাকে এই পথে নামানো হয়েছে। সে আরও বলল যে নিহালকে ভালোবাসার কথা বলাটাও তার পরিকল্পনার অংশ ছিল, কিন্তু ধীরে ধীরে সে সত্যিই আমার প্রতি দুর্বল হয়ে পড়েছিল, যা তার পরিকল্পনাকে আরও জটিল করে তোলে। তার শুনে আমাদের রাগ কমে গিয়ে করুণা হল। বাবা পুলিশের সঙ্গে কথা বললেন। যেহেতু সাফা নিজে থেকেই সব স্বীকার করেছে, তাই বাবা তাকে একটি সুযোগ দেওয়ার অনুরোধ করলেন। পুলিশ লোকটিকে গ্রেপ্তার করে নিয়ে গেল। আমাদের সামনে তখন এক বড় প্রশ্ন, সাফাকে নিয়ে কি করা হবে? মা বললেন, ওকে আর এ বাড়িতে রাখা সম্ভব না, কিন্তু ওর জীবনটা এভাবে নষ্ট হতে দেওয়া যায় না। কি শেষ পর্যন্ত বাবা একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে যোগাযোগ করলেন, যারা পাচারের শিকার হওয়া মেয়েদের পুনর্বাসনে কাজ করে। সাফার নতুন ঠিকানা হল সেই আশ্রয়কেন্দ্রে। সেখানে সে পড়াশোনা শুরু করার এবং নতুনভাবে জীবন গড়ার সুযোগ পেল। কয়েক মাস পর আমার ঠিকানায় একটা চিঠি এল। সাফার লেখা চিঠি। সে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছে এবং আমাদের ধন্যবাদ জানিয়েছে তাকে একটা নতুন জীবন দেওয়ার জন্য। সে এখন পড়াশোনা করছে এবং নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। এই ঘটনাটা আমাদের পরিবারকে একটা বড় শিক্ষা দিয়ে গিয়েছিল। আমরা বুঝতে পেরেছিলাম মানুষকে বিশ্বাস করার আগে তার সম্পর্কে জানা কতটা জরুরি। আমার আর রাইসার সম্পর্ক এই কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়ে আরও মজবুত হয়েছিল। জীবন যে কত জটিল আর মানুষের মন যে কত রহস্যময় হতে পারে, তা আমি সেই 18 বছর বয়সেই শিখে গিয়েছিলাম। সাফার রেখে যাওয়া অবিশ্বাসের ছায়াটা মিলিয়ে গেলেও তার গল্পটা আমাদের মনে চিরকাল একটা দাগ কেটে রেখে গেছে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য।